হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য নতুন গল্প। সিনিয়র খালাতো বোন যখন বউ। অনেক রোমান্টিক একটি গল্প, পর্ব 6। সকালবেলা ঘুম থেকে উঠে রুহি দেখে সে আমার বুকে শুয়ে আছে, কিন্তু তার একটু পরেই রাতের কথা মনে পড়ে গেল তার। রুহির এখন মনে হচ্ছে কেন এমনটা করলো সে। রুহি এটা করতে চায়নি, তবুও আগুনের আর ঘি পাশাপাশি থাকলে যা হয়। রুহির চোখে পানি জমতে শুরু করে দিয়েছে। রুহির কান্নার বেগ বাড়তে থাকলো। তার কান্নার আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। কি হয়েছে? সকালে কাঁদছো কেন? কান্না করছে। তাকাও আমার দিকে আর বলো কি হয়েছে। রুহি এখন রাগ উঠেছে রাকিবের উপর। ওর মনে হচ্ছে যা কিছু হলো সব আমারই জন্য। হাত সরা তুই। কেন? কি হয়েছে সেটা তো বলো। আমি তোকে হাত সরাতে বলছি। আচ্ছা সারালাম, এবার তো বলো কি হয়েছে তোমার। ঠাস। কুত্তা, তোর কারণে তো সব হয়েছে। এখন আবার নাটক করছিস কেন? আমি আবার কি করলাম? গালি দিচ্ছ আর মারছো কেন? সাধু সাজিস কেন? হ্যাঁ, রাতে কি করলি তুই? না মানে ওটা ভুলে হয়ে গেছে। ভুল? বাহ, কত সহজেই বলে দিলি এটা একটা ভুল। এখন আমার কি হবে? হ্যাঁ, কেন তুমি আমায় ভালোবাসো না? ভালোবাসলে কি হবে? আমি তো তোমাকে বিয়ে করব, এত টেনশন কেন নিচ্ছ? রুহি যেন রেগে ফেটে যাচ্ছে। সে আর রাকিবকে সহ্য করতে পারছে না। তুই আমার সাথে কোনো কথা বলবি না, দূর হ চোখের সামনে থেকে। রুহি খুব ঝাঁঝালো কণ্ঠে বলল আমায়। আমিও চলে এলাম খালার বাসা থেকে। এখন আমি ওখানে থাকলে রাগের মাথায় কি না কি করে ফেলে। এখন আমারও রাগ হচ্ছে। সব দোষ নাকি আমার। সে তো আমাকে আটকাতে পারতো। আমি বাসায় এসে শুয়ে পড়লাম। অন্যদিকে রুহি এখন প্রচণ্ড ভেঙে পড়েছে। ও কী যে করলো তা সে নিজেও বুঝতে পারছে না। রুহি বাথরুমে ফ্রেশ হয়ে রুমে এসে শুয়ে পড়ল। রুহির এখন রাকিবের উপর ঘৃণা হচ্ছে। ছিছি, শেষ পর্যন্ত আমাদের ভালোবাসাটাও এসবে পরিণত হলো। সেটাও ভাবতে রুহির ঘৃণা বাড়ছে। নিচে গিয়ে আম্মু খেতে দাও। আচ্ছা দিচ্ছি। আমি টেবিলে বসে রইলাম। আম্মু খাবার দিল। আমি খেয়ে ধেয়ে উপরে চলে এলাম। আজ প্রায় 1 মাস হয়ে গেল রুহির সাথে কোনো কথা নেই। রুহির মুখটা পর্যন্ত দেখিনি। এই 1 মাস আমার কত কষ্টে কেটেছে সেটা শুধু আমিই জানি। এই 1 মাসে আমি সবসময় ওর কথাই ভেবেছি, কিন্তু ওর সামনে দাঁড়াবার সাহস আমায় হয়ে ওঠে না। এতদিনে রুহির প্রতি আমার ভালোবাসা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। ওকে ছাড়া যেন আমি আর থাকতে পারছি না। রুহিদের বাসায় রুহি কোনো কিছুতেই মন বসে না। ভালো মতো খাওয়ার দাওয়াও করে না। মোট কথা ওর জীবন এখন এলোমেলো হয়ে আছে। কি হয়েছে রে মা তোর? কিছু না, তাহলে সবসময় অন্যমনস্ক থাকিস কেন? এমনি। চল, কিছু খাবি। না, ভালো লাগছে না। অনেক জোরাজুরির পর রুহি খেতে রাজি হলো। সে একটু খাবার মুখে দিতেই বমি চলে এলো। রুহি তাড়াতাড়ি ওয়াশরুমে গেল। রুহির মা বেশ চিন্তিত। যাই হোক, রুহির অসুস্থ খবরটা আমার মা জেনে গেল। চল তোর খালার বাসায়। কেন? রুহি নাকি অসুস্থ। আম্মু আর আমি খালার বাসায় গেলাম। এখন ডাক্তার রুহির চেক আপ করছিল। আপনাদের জন্য একটা খুশির খবর আছে। কি খবর ডাক্তার সাহেব? আপনি নানি হতে যাচ্ছেন। এই কথা শোনা মাত্র সবার পায়ের তলা থেকে মাটি সরে গেল। রাকিব, তুই ডাক্তারবাবুকে নিচে ছেড়ে আয়। আমি ডাক্তারকে ছেড়ে যখন উপরে আসছিলাম তখন শুনতে পেলাম ঠাস। কি হয়েছে তা দেখার জন্য তাড়াতাড়ি উপরে গেলাম। গিয়ে দেখি খালা রুহিকে জিজ্ঞেস করছে, কিন্তু রুহি কিছুতেই বলছে না। হয়তো রুহি চাচ্ছে না যে আমাকে কেউ খারাপ ভাবুক। বল, কি করে এসব হলো? বল, কেন করলি এমন? তোকে আমার মেয়ে ভাবতে লজ্জাই করছে। বল, কার সাথে এসব করেছিস? না বললে তোকে আজ মেরেই ফেলবো। খালা আবার রুহির গায়ে হাত ওঠাতে যাচ্ছিল। আর ঠিক সে সময় আমার কারণে এসব হয়েছে। আমার মুখ থেকে এ কথা শুনে সবাই বাকরুদ্ধ হয়ে গেল। কেউ যেন কথাটা বিশ্বাস করতে পারছে না। হঠাৎ ঠাস, তোর কারণে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে গেল। ছি ছি, আমি ভাবতে পারছি না আমার ছেলে হয়ে তুই এ কাজ করেছিস। খালা একবার আমার দিকে তাকাচ্ছে আর একবার রুহির দিকে তাকাচ্ছে।
খালা যেন কথাটা বিশ্বাস করতে পারছে না। দূর হ আমার চোখের সামনে থেকে। ওকে ছেড়ে দে, ওর আর কি দোষ? ছেড়ে দিব মানে? ওর কারণে আজ একটা মেয়ের জীবন নষ্ট হয়েছে। ওকে তো মেরে ফেললো, আমার মনের জ্বালা মিটবে না। রুহিরও তো দোষ আছে, না হলে এমন হতো না। তুই এখনো আমার সামনে দাঁড়িয়ে আছিস হারামজাদা, যা এখান থেকে। আমি যাচ্ছিলাম না, আম্মু আমাকে ঠেলতে ঠেলতে ঘরের বাইরে নিয়ে গেল। বের হওয়ার সময় রুহির দিকে তাকালাম, তাকে দেখে বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। গালটাতে আঙ্গুলের দাগ বসে আছে, চোখ দুটো খেঁদে খেঁদে ফুলে উঠেছে। না, ওর দিকে তাকানো যাচ্ছে না। রুহির এই অবস্থা দেখে আমার চোখেও পানি জমতে শুরু করে দিয়েছে। একটা মাত্র ভুলের জন্য কয়েকটা জীবন নষ্ট হয়ে গেল। আমি খালাদের বাসা থেকে চলে আসলাম। আমি রাস্তা দিয়ে আনমনে হাঁটছি আর ভাবছি, যদি সে ভুলটা না করতাম তাহলে হয়তো আজ আর এত কষ্ট পেতে হতো না। রাস্তা দিয়ে হেঁটে যাবার সময় কে যেন আমায় ধাক্কা দিয়ে রোডে ফেলে দিল। রোডে পড়বার কারণে হাত পা ছিঁড়ে গেছে, উঠতে কষ্ট হচ্ছে। তবে আমার মনের ব্যথার কাছে এই ব্যথা কিছুই না। উঠে দেখি একটা মেয়ে আমার দিকে রাগি লোক নিয়ে তাকিয়ে আছে। কে মেয়ে? একে তো আগে কোনোদিন দেখিনি। মনে হয় এই মেয়েটা আমাকে ধাক্কা দিয়ে রুটে ফেলে দিয়েছে। এই যে মিস্টার, মরার এত শখ কেন? আপনি আর আমাকে ধাক্কা দিলেন কেন? দেখেন তো কত জায়গায় ছিলে গেছে। আপনার ভাগ্য ভালো আমি ধাক্কা দিয়েছি। ট্রাকে দিলে তো সোজা উপরে চলে যেতেন। হয়তো রাস্তা দিয়ে হাঁটার সময় ট্রাকের সামনে চলে গিয়েছিলাম, তাই হয়তো মেয়েটা আমাকে ধাক্কা দিয়েছে। ধন্যবাদ। চলুন গাড়িতে উঠে বসুন। কেন? দেখছেন না কত জায়গা ছিলে রক্ত বের হচ্ছে? না, ঠিক আছে। কি ঠিক আছে? উঠুন বলছি। অনেক জোরাজুরি করার পর গাড়িতে উঠলাম। গাড়িতে ওঠার পর আপনার নাম কি? রাকিব। আমি তানজিলা, সবাই আমাকে ভালোবেসে তানজু বলে ডাকে। ভালো। আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করব, করেন। সঠিক উত্তর দিবেন কিন্তু। আমি যদি উত্তরটা জানি তাহলে দিব। আপনি আত্মহত্যা কেন করতে গিয়েছিলেন? না তো, একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম আর কি। আর তাছাড়া আমি একটা অতটা দুর্বল মনের মানুষ নয় যে আত্মহত্যার পথ বেছে নিব। ও, আপনি জানেন আমি এসব মানুষদের একদম ঘৃণা করি, যারা এতটুকুতেই আত্মহত্যা করে ফেলে। তানজিলা আমাকে জ্ঞান দিয়েই যাচ্ছে। আত্মহত্যা করা এই সেই, এমনিতে ভালো লাগছে না, তার উপর কত বকবকানি, যেন আস্ত একটা রেডিও। অসহ্য লাগছে সব কিছু। হাসপাতালটাও মনে হচ্ছে অনেক দূরে হয়ে গেছে। আসলে যে সময়টা খারাপ যায় তখন সব কিছুই খারাপ লাগে। যাক বাবা, অবশেষে হাসপাতালে এলাম। হাসপাতাল থেকে ছিলা জায়গাগুলোতে ব্যান্ডেজ করে হাসপাতালের বাইরে এলাম। বিলটাও তানজিলা দিল। পোশাক আশাক গাড়ি দেখে বোঝাই যাচ্ছে মেয়েটা অনেক বড় লোক ঘরের মেয়ে, কিন্তু এতক্ষণ তার সাথে থেকে যা বুঝলাম মেয়েটার মধ্যে কোনো অহংকার নেই। চলো তোমাকে তোমার বাসায় দিয়ে আসি। আপনি আর কত করবেন আমার জন্য? আমি একাই যেতে পারবো। হ্যাঁ যান, আর এবার বাসের সামনে পড়িয়েন। চুপচাপ উঠে পড়ুন। আমি গাড়িতে উঠে বসলাম। আমি যেখানে থাকি সেই জায়গাটা বলে দিলাম। তানজিলা গাড়ি চালাচ্ছে। একটু পর আবার রেডিও শুরু হয়ে গেল। এত কথা কেউ বলতে পারে সেটা তানজিলার সাথে দেখা না হলে বুঝতেই পারতাম না। বাসার সামনে এসে দাঁড়ালাম। চলুন আমার বাসায়। আজ না, অন্যদিন আসবো। এমনিতেই অনেক লেট হয়ে গেছে। বাই, সি ইউ সুন। আমি আর কিছু বললাম না, বাসায় গেলাম। দেখি আম্মু মাথায় হাত দিয়ে সোফায় বসে আছে। আমার জন্য আজ এই অবস্থা। আম্মু আমার শরীরের এই অবস্থা দেখেও কিছু বলল না। অন্য সময় হয়তো কী যে করতো তা দিশাই পেতাম না। আমি আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। প্রচুর ক্ষুধা লেগেছে, সকাল থেকে না খেয়ে আছি। আম্মু খেতে দাও। আম্মু কোনো কথা না বলে রান্নাঘর থেকে খাবার নিয়ে এসে দিল। এতে আমার মনটা অনেক খারাপ হয়ে গেল।
খাওয়া শেষে যখন উঠব তখন আম্মু আমাকে পাঞ্জাবি দিয়ে গেল আর বলল গোসলটা করে এখনই পরে আসতে। আমি উপরে গিয়ে গোসল সেরে পাঞ্জাবি পরে নিচে এসে দেখি কয়েকজন আত্মীয় স্বজন আর কাজী বসে আছে, আর রুহি বউ সেজে কাজীর এক পাশে বসে আছে। রুহির পাশে গিয়ে বস। আমিও আম্মুর কথা মতো রুহির পাশে গিয়ে বসলাম। ভালো বিয়েটা হয়ে গেল। এদিকে আমি ভাবছি হয়তো সব কিছু মিটে গেছে শেষ পর্যন্ত। রাতে বাসর ঘরে ঢুকলাম। আমি জানতাম বউ বরকে সালাম করে, কিন্তু ও তো নড়াচড়াও করছে না, হয়তো জানে না। আমি রুহির পাশে গিয়ে বসলাম। ও ঘুমটা সরাতেই ঠাস। গল্পটি কেমন লাগছে এখনই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন এবং পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন।